আজকে আমরা একজন সাংবাদিকের একটি ভিডিও স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, যেখানে তিনি বেশ কয়েকজন সফল ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে সম্পদশালীদের ৮টি অভ্যাসের একটা তালিকা তৈরি করেছেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা বেশ ব্যক্তিগত আর লেখকের নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা, যা এটিকে খুব রিলেটেবল করেছে। তবে আজকে আমরা দেখব কিভাবে এর কাঠামো আর বার্তাগুলোকে আরও কয়েক ধাপ গভীরে নিয়ে গিয়ে এটিকে আরও শক্তিশালী করা যায়। আমার প্রথমেই যে বিষয়টা চোখে পড়েছে সেটা হলো স্ক্রিপ্টে যে ৮টা অভ্যাসের কথা বলা হয়েছে তার মধ্যে কয়েকটা আমার কাছে খুব কাছাকাছি মনে হয়েছে, তাই না? যেমন ধরুন, সঞ্চয়ের উপর জোর দেওয়া আর আয়ের চেয়ে কম ব্যয় করা। একদম, দুটো তো আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ঠিক, দুটোই অর্থনৈতিক শৃঙ্খলার অংশ। আলাদাভাবে বললে মনে হয় যেন দুটো ভিন্ন কাজ, কিন্তু আসলে তো একটাই মানসিকতার প্রকাশ। আমার মনে হয় এই অভ্যাসগুলোকে যদি কয়েকটি মূল ধারণার অধীনে নিয়ে আসা যায়, তাহলে দর্শকের জন্য পুরো বিষয়টা বোঝা এবং মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। একটা তালিকার বদলে একটা চিন্তার কাঠামো বা ফিলসফি তৈরি হবে। ঠিক, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে ভিডিও কন্টেন্টের জন্য, সহজ সরল তালিকা কি বেশি কার্যকর নয়? ৮টা পয়েন্ট ৮টা ক্লিয়ার টেকঅ্যাওয়ে, সেগুলোকে থিমের মধ্যে ফেললে ব্যাপারটা কি কিছুটা জটিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না? খুব ভালো একটা পয়েন্ট। সরলতা অবশ্যই জরুরি, কিন্তু এখানে সরলতা বিচ্ছিন্ন তথ্য দেওয়া নয়, বরং জটিল বিষয়কে সহজ করে গুছিয়ে দেওয়া। আচ্ছা, ৮টা অভ্যাসকে যখন দর্শক একটা তালিকা হিসেবে দেখে, তারা হয়তো যে কোনো একটা বা দুটো মনে রাখে। কিন্তু যদি আমরা সেগুলোকে 3টে মূল স্তম্ভের ওপর দাঁড় করাই, যেমন ধরুন আপনার আর্থিক শৃঙ্খলা, আপনার বিনিয়োগ দর্শন এবং আপনার মানসিকতা, তখন পুরো ব্যাপারটা একটা সম্পূর্ণ প্যাকেজ হিসেবে মাথায় গেঁথে যায়। এক্স্যাক্টলি। তখন অভ্যাসগুলো আর বিচ্ছিন্ন কাজ থাকে না, একটা জীবনযাপনের পদ্ধতি হয়ে ওঠে। বেশ আকর্ষণীয় ধারণা। তাহলে এই থিমগুলো কেমন হতে পারে সেটা নিয়ে একটু ভাবা যাক। আপনি বলছিলেন অর্থনৈতিক শৃঙ্খলার কথা, কোন কোন অভ্যাস এর মধ্যে আসতে পারে? আমার মতে প্রথম থিম হতে পারে অর্থনৈতিক শৃঙ্খলা। এর অধীনে অটোমেশন অভ্যাস ১, সঞ্চয়ের উপর জোর দেওয়া অভ্যাস ২, আর আয়ের চেয়ে কম ব্যয় করা অভ্যাস ৩, এই ৩টাকে চমৎকারভাবে একসাথে বাঁধা যায়। তখন গল্পটা এমন দাঁড়ায়, অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো অটোমেশন। আপনি চাইলেও যাতে ভুল সিদ্ধান্ত নিতে না পারেন, সিস্টেমই আপনাকে সঠিক পথে রাখবে। বাহ, তখন অটোমেশন শুধু একটা যান্ত্রিক টিপস থাকে না, এটা একটা বৃহত্তর লক্ষ্যের অংশ হয়ে দাঁড়ায়। এটা হলো নিজের আবেগকে সিস্টেম দিয়ে হারানোর কৌশল। ঠিক, এটা পুরো বিষয়টাকে একটা স্ট্র্যাটেজিক লেভেলে নিয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় থিমটা কি হতে পারে? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি শুরু করা আর দীর্ঘমেয়াদী চিন্তা, এই দুটো তো খুব জড়িত। অবশ্যই, তাই আমাদের দ্বিতীয় থিম হতে পারে বিনিয়োগ দর্শন। এর অধীনে দীর্ঘমেয়াদী চিন্তা অভ্যাস ৫ এবং তাড়াতাড়ি শুরু করা অভ্যাস ৬, এই দুটোকে রাখা যেতে পারে। হ্যাঁ, দুটোকে একসাথে করলে দর্শক বুঝতে পারবেন যে তাড়াতাড়ি শুরু করাটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনারই প্রথম ধাপ। একদম, এটা শুধু টাকা জমানো শুরু করা নয়, এটা সময়ের শক্তি আর চক্রবৃদ্ধি সুদের জাদুটাকে নিজের পক্ষে কাজে লাগানোর একটা অসচেতন সিদ্ধান্ত। যখন দুটোকে একসাথে বলা হবে, তখন বার্তাটা হবে, যত তাড়াতাড়ি আপনি সময়ের রথে চড়বেন, সময় তত বেশি আপনার সম্পদ বাড়ানোর কাজ করবে। দারুণ। তাহলে বাকি রইল প্রাচুর্যের মানসিকতা আর সিস্টেম টু থিঙ্কিং। এই দুটো তো বেশ মনস্তাত্ত্বিক ধারণা। হ্যাঁ, আর সেটাই আমাদের তৃতীয় আর সবচেয়ে শক্তিশালী থিম হতে পারে, মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন, আচ্ছা। এর অধীনে প্রাচুর্যের মানসিকতা আর সিস্টেম টু থিঙ্কিং অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটি তুলে ধরবে যে সম্পদ তৈরি কেবল কিছু আর্থিক নিয়মের সমষ্টি নয়, এটি একটি গভীর মানসিকতার রূপান্তর। কিভাবে আমরা সুযোগকে দেখি, কিভাবে আমরা আবেগের ঊর্ধ্বে উঠি, এই সবই এর অংশ। ঠিক, তখন এই অভ্যাসগুলো আর শুকনো উপদেশ থাকে না, একটা সম্পূর্ণ মাইন্ডসেট শিফট হিসেবে দর্শকের কাছে পৌঁছায়। বাহ, এভাবে ভাবলে পুরো স্ক্রিপ্টের আবেদনই বদলে যাচ্ছে। একটা সাধারণ ৮টি অভ্যাসে ধনী হন ভিডিও থেকে এটা একটা গভীর জীবন দর্শনে পরিণত হচ্ছে। কিন্তু একটা শক্তিশালী কাঠামোর ভেতরেও যদি বার্তাটা যদি সবার জন্য প্রাসঙ্গিক না হয়, তাহলে কি লাভ? আমার যেমন একটা জায়গায় খটকা লেগেছে। কোন জায়গাটা?
স্ক্রিপ্টে বলা হয়েছে 25 থেকে 35 বছর বয়স হলো বিনিয়োগের সোনালী সময়। এটা শুনলে 40 বা 50-এর কোঠায় থাকা একজন দর্শক তো বেশ হতাশ হতে পারেন। তাই মনে হতে পারে, আমার জন্য কি তাহলে আর কোনো সুযোগই নেই? এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কন্টেন্ট যখন দায়িত্বশীল হয় তখন সেটা শুধু তথ্য দেয় না, মানুষকে আশাও দেয়। সোনালী সময় কথাটা হয়তো সত্যি, কিন্তু বলার ধরনে একটা বাদ পড়ার অনুভূতি তৈরি হতে পারে। হ্যাঁ, একইভাবে আপসাইডকে বেশি এবং ডাউনসাইডকে কম গুরুত্ব দেওয়ার মানসিকতার কথা বলা হয়েছে। একজন নতুন বিনিয়োগকারী এই বাক্যটা শুনে ভাবতে পারেন যে তাকে হয়তো বেপরোয়াভাবে ঝুঁকি নিতে বলা হচ্ছে। একদম। তাহলে এই জায়গাগুলোতে কিভাবে আরো একটু গভীরতা বা ভারসাম্য আনা যায়? আমরা তো সব ধরনের দর্শকের কাছে পৌঁছাতে চাই। এর সমাধান হলো প্রতিটি পরামর্শের সাথে কিছু সূক্ষ্ম দিক বা নিউয়ান্স যোগ করা। যেমন, তাড়াতাড়ি শুরু করার সুবিধার কথা অবশ্যই বলতে হবে, কিন্তু এর পাশাপাশি এটাও যোগ করা যেতে পারে যে যারা দেরিতে শুরু করছেন তাদের জন্য কৌশলটা কি হবে। হয়তো তাদের সঞ্চয়ের হার বাড়াতে হবে বা ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতিটা একটু ভিন্ন হবে। ঠিক, মূল বার্তাটা তখন দাঁড়াবে, শুরু করার সেরা সময় ছিল গতকাল, দ্বিতীয় সেরা সময় হলো আজ। এতে সব বয়সের দর্শকই নিজের জন্য পথ খুঁজে পাবেন, হতাশ হবেন না। আর ওই যে ঝুঁকির বিষয়টা, প্রাচুর্যের মানসিকতার সাথে যেটা জড়িত, ওটাকে কিভাবে আরো পরিষ্কার করা যায়? প্রাচুর্যের মানসিকতা নিয়ে আলোচনার সময় ক্যালকুলেটেড রিস্ক বা হিসাবি ঝুঁকি শব্দটার উপর অনেক বেশি জোর দিতে হবে। স্ক্রিপ্টে এটা আছে, কিন্তু আরও গভীরে যাওয়া প্রয়োজন। সফল ব্যক্তিরা তো অন্ধভাবে ঝুঁকি নেন না। কখনোই না, তারা ঝুঁকিটা বোঝেন, মাপেন এবং তারপর সিদ্ধান্ত নেন। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন সফল উদ্যোক্তা তার পুরো জীবনের সঞ্চয় একটা আনটেস্টেড আইডিয়ার পেছনে ঢেলে দেন না। তিনি হয়তো প্রথমে একটা ছোট প্রোটোটাইপ বানান, বাজার পরীক্ষা করেন, তারপর ধীরে ধীরে বিনিয়োগ বাড়ান। এটা বোঝানো জরুরি যে প্রাচুর্যের মানসিকতা মানে জুয়া খেলা নয়, বরং বুদ্ধিমত্তার সাথে সুযোগকে কাজে লাগানো। ঠিক তাই। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ল। স্ক্রিপ্টের রাকেশ ঝুনঝুনওয়ালা বা রমেশ দামানির খুব সাধারণ জীবনযাপনের উদাহরণ দেওয়া হয়েছে। এটা খুবই অনুপ্রেরণাদায়ক, কিন্তু এটা কি সম্পদ সম্পর্কে একটা একমাত্রিক ধারণা তৈরি করে না? যেন ধনী হওয়া মানে খুব সিম্পল একটা লাইফস্টাইল। খুব ভালো একটা দিক তুলে ধরেছেন। সবার কাছে সম্পদের অর্থ এক নয়। কারো কাছে হয়তো এর মানে হলো নিরাপত্তা, আবার কারো কাছে স্বাধীনতা। ঠিক। তাই দামানির উদাহরণের পাশাপাশি এমন উদাহরণও যুক্ত করা যেতে পারে যেখানে সম্পদশালী ব্যক্তিরা তাদের অর্থ দারুণ অভিজ্ঞতা, বিশ্বভ্রমণ বা বড় কোনো সামাজিক কাজে ব্যয় করছেন। আজিম প্রেমজি বা বিল গেটসের মতো মানুষেরা তো তাদের সম্পদ বিলিয়ে দিচ্ছেন। একদম। এটা দেখালে দর্শকরা বুঝবে যে সম্পদ মানে কেবল টাকা জমানো নয়, বরং নিজের মূল্যবোধ অনুযায়ী সেই টাকাকে ব্যবহার করার স্বাধীনতা অর্জন করা। এতে বার্তাটা আরও ভারসাম্যপূর্ণ হবে। ঠিক। আর এই ভিন্ন ভিন্ন প্রেক্ষিতগুলো যখন আমরা যোগ করব, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, আপনি এই কথাগুলো কোন যুক্তিতে বলছেন? এখানেই তো আধারের প্রয়োজন হয়, তাই না? একদম। স্ক্রিপ্টটার সবচেয়ে বড় শক্তি হল লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সততা। তিনি নিজের সিপিএর কথা বলছেন, নিজের পর্যবেক্ষণের কথা বলছেন, যা দর্শকের সাথে একটা সংযোগ তৈরি করে। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করলে কিছু দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো আপনার ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু এটা কি সার্বজনীনভাবে সত্যি? ঠিক। ব্যক্তিগত গল্প মানুষকে আকর্ষণ করে, কিন্তু ডেটা বা গবেষণা সেই গল্পকে বিশ্বাসযোগ্যতা দেয়। লেখকের সাংবাদিক পরিচয়টা এখানে একটা বড় সুযোগ। হ্যাঁ, তিনি তো তথ্যের জগতেই কাজ করেন। আমার পরামর্শ হলো, প্রতিটি অভ্যাসের সমর্থনে কিছু সাধারণ গবেষণা, পরিসংখ্যান বা বিখ্যাত বিনিয়োগকারীদের থেকে আরও কিছু উদ্ধৃতি যোগ করা। এতে ব্যক্তিগত আখ্যানটি একটি বৃহত্তর তথ্যভিত্তিক কাঠামোর মধ্যে স্থাপিত হবে। যেমন অটোমেশনের কার্যকারিতা বোঝানোর জন্য আচরণগত অর্থনীতির কিছু ধারণা আনা যেতে পারে। চমৎকার আইডিয়া। যেমন ধরুন, ডিসিশন ফ্যাটিক বা সিদ্ধান্তের ক্লান্তি বলে একটা ধারণা আছে। সারাদিন ধরে আমরা এত ছোট বড় সিদ্ধান্ত নিই যে দিনের শেষে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক শক্তি আর থাকে না। তখন আমরা হয় ভুল সিদ্ধান্ত নিই অথবা কোনো সিদ্ধান্তই নিই না। আর অটোমেশন এই সমস্যাটাকেই সমাধান করে। মাসের শুরুতে আপনার বিনিয়োগের টাকাটা যদি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে আর ওই সিদ্ধান্তটা নিতেই হলো না, আপনার মানসিক শক্তির ওপর নির্ভর করতে হলো না। অসাধারণ।
এটা তো যুক্তির ভিত্তিটাকে অনেক মজবুত করে দেয়। আর দীর্ঘমেয়াদী চিন্তার ক্ষেত্রে লেখকের নিজের এসআইপির উদাহরণটা তো খুবই শক্তিশালী। হ্যাঁ, ওটা অবশ্যই থাকবে, কিন্তু ওই ব্যক্তিগত উদাহরণের ঠিক পরেই যদি S&P 500 বা ভারতের সেন্সেক্সের গত 30 বছরের একটা গ্রাফ দেখানো যায়, তাহলে এর প্রভাব বহুগুণ বেড়ে যাবে। ওই গ্রাফে দর্শক দেখবে যে এর মধ্যে কত বড় বড় সংকট এসেছে। ডটকম বাবল, 2008 সালের মন্দা, অতিমারি। কিন্তু এত কিছুর পরেও বাজারের দীর্ঘমেয়াদী গতিপথটা উপরের দিকেই। এই দৃশ্যটা ব্যক্তিগত অভিজ্ঞতাকে একটা সার্বজনীন সত্যের সাথে জুড়ে দেয়। এটা প্রমাণ করে যে এটা শুধু একজনের ক্ষেত্রে ঘটেনি, ঐতিহাসিকভাবেই বাজার ধৈর্যশীল বিনিয়োগকারীকে পুরস্কৃত করে। স্ক্রিপ্টে একটা দারুণ কাজ করা হয়েছে। সিস্টেম টু থিঙ্কিং এর ধারণাটাকে ড্যানিয়েল কাহানেমানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ের সাথে যুক্ত করা হয়েছে। এই ধরনের সংযুক্ত আরও তৈরি করা যেতে পারে। নিশ্চয়ই, ওই সংযোগটাই স্ক্রিপ্টটাকে অন্য অনেক সাধারণ ফাইন্যান্স ভিডিওর থেকে আলাদা করেছে। এই ধারাটা বজায় রাখা উচিত। যেমন প্রাচুর্যের মানসিকতা নিয়ে কথা বলার সময় ক্যারল ডুয়েকের বিখ্যাত বই মাইন্ডসেটের গ্রোথ মাইন্ডসেটের ধারণা উল্লেখ করা যেতে পারে। হ্যাঁ, এটা দেখালে দর্শকরা বুঝবে যে এই ধারণাগুলো লেখকের মন গড়া নয়, বরং মনোবিজ্ঞানের প্রতিষ্ঠিত তত্ত্বের সাথে সম্পর্কিত। এতে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে লেখকের গভীরতা এবং পড়াশোনার পরিচয় পাওয়া যায়। আর দর্শকের আস্থা বহু গুণ বেড়ে যায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা মূলত 3টে বড় পরিবর্তনের কথা বলছি। প্রথমত, 8টা বিচ্ছিন্ন অভ্যাসকে 3টে মূল থিমের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ দর্শন এবং মানসিকতার পরিবর্তন আওতায় নিয়ে এসে একটা মজবুত কাঠামো তৈরি করা। হ্যাঁ, যা দর্শকের জন্য বিষয়টা বোঝা এবং মনে রাখা দুটোই সহজ করে দেবে। দ্বিতীয়ত, পরামর্শগুলোকে আরও বাস্তবসম্মত এবং সমাবেশী করা, অর্থাৎ বিভিন্ন বয়সের এবং পরিস্থিতির দর্শকের কথা মাথায় রেখে আলোচনায় আরও গভীরতা আর ভারসাম্য আনা। দেরিতে শুরু করাদের জন্য কি করণীয় বা ঝুঁকির সঠিক অর্থ কি, এসব স্পষ্ট করা। এবং সবশেষে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি প্রতিষ্ঠিত গবেষণা, পরিসংখ্যান এবং অন্যান্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি যোগ করে প্রতিটি যুক্তিকে আরও জোরালো এবং সার্বজনীন করে তোলা। একদম। এতে লেখকের ব্যক্তিগত সততার সাথে তথ্যের বিশ্বাসযোগ্যতা যুক্ত হবে। এই পরিবর্তনগুলো প্রয়োগ করলে স্ক্রিপ্টটি একটি ভালো ব্যক্তিগত আখ্যান থেকে একটি শক্তিশালী তথ্যবহুল এবং সার্বজনীন নির্দেশিকায় পরিণত হবে, যা সব ধরনের দর্শকের জন্য মূল্যবান হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি এই পরামর্শগুলো আপনার কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার কাজের এই সংশোধনটি উন্নত করার পর আমরা আবার এটি পর্যালোচনা করতে আগ্রহী। আমাদের সাথে আপনার কাজ ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।